দেখো আগের দিন তোমাদের অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের বেসিক যে ওভারভিউ আছে, মানে ইন্ট্রোডাকশান, জেনারেল ফর্মুলা, বিভিন্ন আইইউপিএসসি নামগুলো, সেগুলো আলোচনা করা হয়েছে। আজকে দেখো তোমাদের অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে, অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে, তার মেন যে গ্রুপটা সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো তার মেন গ্রুপ কি? অ্যালডিহাইড হলে কি হবে? আর সি ডাবল বন্ডেড ও এইচ হবে, তাই না? কিটোন হলে কি হবে? আর সি ডাবল বন্ডেড ও আর ড্যাশ লেসে। এবং কার্বক্সিলিক অ্যাসিড হলে কি হবে? আর সি ডাবল বন্ডেড ও এইচ হবে, ও এইচ, তাই না? তাহলে দেখো এখানে তোমাদের কি পার্থক্য? এখানে দেখো অ্যালডিহাইডের ক্ষেত্রে সিএইচও ফাংশনাল গ্রুপটা হচ্ছে। কিটোনের ক্ষেত্রে দেখো, কিটোনের ক্ষেত্রে তোমাদের বোথ সাইডে আলাদা আলাদা বা সেম অ্যালকিল গ্রুপ থাকছে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু আর ড্যাশও হতে পারে অথবা আর ইজ নট ইকুয়াল টু আর ড্যাশও হতে পারে, যেখানে আর হচ্ছে মিথাইল, ইথাইল, C2H5 এটসেট্রা, ঠিক আছে, অর্থাৎ অ্যালকিল গ্রুপ। আর এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে? এখানে হচ্ছে CO2H, বা এখানে একসাথে লেখা হয় কিভাবে? COOH, অর এভাবেও অনেক সময় লেখা হয় CO2H, এইভাবেও অনেক সময় লেখা হয়, ঠিক আছে? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এবার দেখো তিনটের ক্ষেত্রে তোমরা যদি অবজার্ভ করো, তাহলে তোমরা একটা জিনিস অবজার্ভ করতে পারবে যে তিনটের ক্ষেত্রে একটা কমন ফাংশনাল গ্রুপ আছে, সেটা হচ্ছে সি ডাবল বন্ডেড ও, এই ফাংশনাল গ্রুপটা কমন, তাই না? তাহলে এই বন্ডটা সম্বন্ধে তোমাদের একটু আলোচনা করি। চলো, এই বন্ডটা সম্বন্ধে যদি তোমরা আলোচনা করো, তাহলে দেখো এটাকে আমি একটু বড় করে লিখছি। এখানে কার্বন আমি আঁকলাম এবং তার সাথে একটা অক্সিজেনের বন্ডিং করলাম, ঠিক আছে? দেখো অক্সিজেন মানে কি আর কার্বন মানে কি? কার্বন মানে হচ্ছে 6 ইলেকট্রন। তাহলে 6 ইলেকট্রনের যদি আমি কনফিগারেশন দেখি, কার্বন মানে C6, এর যদি কনফিগারেশন দেখি তাহলে কী হবে? 1:2, 2s2 এবং 2p2, অর্থাৎ 2p যে অরবিটালগুলো আছে তাতে কি দুটো ইলেকট্রন থাকে, ঠিক আছে? তাহলে দেখো এর মধ্যে কি হয়, যে ভ্যালেন্স ইলেকট্রন সেটা হচ্ছে টোটাল কটা? টোটাল 4টে ভ্যালেন্স ইলেকট্রন, মানে এই 2p এবং 2s এবং 2pতে যে ইলেকট্রনগুলো আছে সেটাই ভ্যালেন্স ইলেকট্রন ওর। ওকে, 2pতে দেখো দুটো ইলেকট্রন আছে, এই 2pর ইলেকট্রনের একটা ইলেকট্রন এই p অরবিটালে আছে, তো লেটস সে এখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে? আর এখানে ও হচ্ছে 8টা ইলেকট্রন। তাহলে এখানে যদি আমি কনফিগারেশন দেখি তাহলে 1s2, 2s2 আর 2p4 কনফিগারেশন। তাহলে 2p4 এর যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে এখানে 1, 2, 3 এবং 4 ইউনিটারিলি প্রথমে ফিল হয় এবং তারপরে ডবল করে ফিল হয়। তাহলে দেখো এখানে এর ভ্যালেন্স ইলেকট্রন কত? এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6, তাহলে না এই 2s2 এবং 2p4 মিলে। এবার দেখো এখানেও একটা 2p অরবিটাল থাকবে এবং সেই 2p অরবিটালে একটা ইলেকট্রন থাকবে, ঠিক আছে? দেখো যখনই একটা, এটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড, এটা আলাদা ব্যাপার, কিন্তু যখনই পাই বন্ড ফর্মেশন হয় তখন একটা এরম একটা পার্সিয়াল, অর্থাৎ সাইড ওয়েজ একটা ওভারল্যাপ হয়। কি হয়? এখানে হয় সাইড ওয়েজ বা পাশাপাশি একটা ওভারল্যাপিং হয়, সাইড ওয়েজ ওভারল্যাপিং। দেখো তোমরা একটু কনসেপ্টে ফোকাস করবে, কনসেপ্টটাকে ভালোভাবে শিখে রাখলে, জেনে রাখলে সব কিছু ক্লিয়ার মনে হয় এবং পড়তে ভালো লাগে। দেখো এখানে যদি সাইড ওয়েজ একটা ওভারল্যাপিং হয় তাহলে এখানে একটা বন্ড ফর্মেশন হচ্ছে। একটা বন্ড মানে তো একটা ইন্টারেকশনকে বোঝায়, সেই বন্ডটা কি বলা হয়? সেই বন্ডটাকে বলা হয় পাই বন্ড বলা হয়, ঠিক আছে? ওকে, তাহলে সাইড ওয়েজ ওভারল্যাপের ফলে এখানে আলটিমেটলি যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা কেমন হবে? দেখো সেটা হবে, প্রথমত কার্বন থাকলো, তার সাথে একটা অক্সিজেনের সিঙ্গেল বন্ড অলরেডি আছে থাকলো, আর এখানে একটা কি হবে? একটা হাইড্রোজেন বা যে কোনো একটা ফাংশনাল গ্রুপ, হাইড্রোজেন বলে কথা নয়, এবং এখানে
অ্যাবভ দ্য প্লেনে একটা ফাংশনাল গ্রুপ থাকবে। আর এই উপরের দিকে একটা ইলেকট্রন ডেনসিটি বা একটা ইলেকট্রন মেঘ তৈরি হবে, এরমভাবে একটা ইলেকট্রন ফেজ তৈরি হবে, এবং নিচের দিকে একটা ইলেকট্রনিক ফেজ তৈরি হবে। তাহলে এখানে একটা ইলেকট্রনিক ডেনসিটি তৈরি হলো এবং নিচে একটা তৈরি হলো, ঠিক আছে। তাহলে এই যে ইন্টারাকশনটা, এই যে ইলেকট্রনের ইলেকট্রনিক ডেনসিটি, সেটা হচ্ছে একটা ফেজ তৈরি করে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আর কি জানার আছে। প্রথমত দেখো এখানে যদি তুমি লেট মি ইরেজ দিস থিং, এখানে যদি, আচ্ছা এই অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যদি তোমরা সেই ফাংশনাল গ্রুপটাকে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে আমি আঁকলাম কার্বন ডাবল বন্ডেড ও, এবং এখানে একটা কার্বন। তাহলে এখানে দেখো এখানে একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, আর এখানে একটা সিগমা বন্ড আছে, আর এখানে একটা পাই আছে যেটা সাইডওয়েজ ওভারল্যাপের ফলে তৈরি হচ্ছে। তাহলে এটাও সিগমা, এটাও সিগমা, ওকে। তাহলে নাম্বার অফ সিগমা ইজ ইকুয়াল টু 3, ওকে। তাহলে 3 হলেই তার হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু কী হবে, একটা এস হবে এবং দুটো পি হবে, অর্থাৎ sp2 হাইব্রিডাইজড হবে, ওকে। তাহলে দেখো যখনই sp2 হাইব্রিডাইজড স্ট্রাকচার হয় তখন কি হয়, এই যে কার্বন ডাবল বন্ডেড ও, এবং এখানে ধরো বিলো দ্য প্লেন একটা গ্রুপ, আর এখানে হচ্ছে একটা অ্যাবভ দ্য প্লেন গ্রুপ, তাহলে যে এটা তৈরি হচ্ছে সেই এই যে অ্যাঙ্গেলটা হয়, সেই আইডিয়াল অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, 120 ডিগ্রি হওয়া উচিত, ঠিক আছে। এটা 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, সবগুলো 120 ডিগ্রি ইচ। এবার দেখো এখানে যে হাইব্রিডাইজেশনটা হচ্ছে সেটা যদি sp2 হয়, তাহলে তার স্ট্রাকচারটা কি হয়, সেটা হচ্ছে ট্রায়াগোনাল প্ল্যানার স্ট্রাকচার বা টিপি স্ট্রাকচার হয়, ঠিক আছে। তাহলে এই কটা বিষয় তোমাদের জানা দরকার এখান থেকে, ওকে। নেক্সট চলো, নেক্সট হচ্ছে পোলার স্ট্রাকচার অফ কার্বনিল গ্রুপ, অর্থাৎ সি ডাবল বন্ডেড ও, এটা জানতে হবে। দেখো আমি এখানে একটা কার্বন ডাবল বন্ডেড ও এবং এখানে একটা ফাংশনাল গ্রুপ আঁকছি, ওকে। তাহলে দেখো এখানে সবসময় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স যদি থাকে, অর্থাৎ ইএন ডিফারেন্স যদি থাকে, তাহলে কি হয়, তার মধ্যে একটা দিস ইমপ্লাইজ হোয়াট, দিস ইমপ্লাইজ হচ্ছে যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স হয় তাহলে পোলারিটি জেনারেট হয় বন্ডের মধ্যে, পোলারিটি জেনারেটস, আচ্ছা জেনারেটস, সরি, পোলারিটি জেনারেটস, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে, তাহলে এখানে এই দুটো ভ্যালু আমি ইলেকট্রোনেগেটিভিটি জানবো, তাহলে আমি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যদি ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু দেখো, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে সেই ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা কত হয়, 3.5, আর কার্বনের ক্ষেত্রে সেই ভ্যালুটা হয় 2.5। তাহলে ডেল্টা ইএন বা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত, তাদের মধ্যে 3.5 মাইনাস 2.5, তার মানে 1.0 এদের ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স। 1.0 ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স মাচ মোর, মানে অনেক বেশি। তাহলে কি হবে, এই অক্সিজেনটা নিজের দিকে ইলেকট্রন ডেন্সিটিকে টানবে, ওকে। ফলে এটা চাইবে এই পাই বন্ডটা ভেঙে গিয়ে অক্সিজেনের দিকে চলে যেতে, কারণ সিগমা বন্ডটা মোর স্ট্রঙ্গার, ওকে। তাহলে এখান থেকে একটা এরমভাবে আমি একটা ক্যানোনিক্যাল ফর্ম বা অন্য একটা অল্টারনেট স্ট্রাকচার দিতে পারি, যেখানে আমি লিখতে পারি কার্বন কার্বন, এটা তো ইনট্যাক্ট থাকছে আর অক্সিজেনের সাথে থাকছে, কিন্তু আমি অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ দিতে পারি আর কার্বনের মাথায় একটা পজিটিভ চার্জ দিতে পারি। এবং এটাই সবসময় হয় যে যে বেশি মোর ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটম আছে, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তার মাথায় একটা মোর ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় একটা নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে। তার মানে এই বন্ডটা কি ইমপ্লাই করছে, এই বন্ডটা ইমপ্লাই করছে যে এটা একটা পোলার বন্ড, ওকে। তাহলে দেখো এর সাথে রিঅ্যাক্টিভিটির সম্পর্ক কি, রিঅ্যাক্টিভিটির সম্পর্ক হলো যখনই রিঅ্যাকশান হবে তখন যদি কোনো নিউক্লিওফাইল বা
কোনো একটা নেগেটিভলি চার্জড আয়ন, ফর এক্সাম্পল OH মাইনাস হতে পারে বা Br মাইনাস হতে পারে, I মাইনাস হতে পারে ইত্যাদি, যে কোনো চার্জ হতে পারে, সেটা কি হবে, সেটা যখনই রিয়াকশান করবে সেই রিয়াকশানটা কোন সেন্টারে গিয়ে অ্যাটাক হবে, সেই রিয়াকশানটা হবে এই কার্বনিল কার্বনের কার্বনে অ্যাটাক হবে, কারণ হচ্ছে সেটা অপোজিটলি চার্জড স্পেসিস বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হবে। আর যদি কোনো প্রোটন বা ইলেকট্রোফাইল অর্থাৎ E+, যদি কোনো একটা প্রোটন অর্থাৎ H+ হতে পারে বা যে কোনো অন্য ধরনের, ফর এক্সাম্পল ব্রোমিন প্লাসও হতে পারে, এটা জেনারেট হতে পারে, অথবা CH3 CH2+ ইত্যাদি যাই হোক না কেন, সেটা গিয়ে কোথায় অ্যাটাচ হবে, সেটা গিয়ে অ্যাটাচ হবে ওই O- যেটা আছে তার সাথে, কারণ হচ্ছে সেটা ইলেকট্রন রিচ বা নিউক্লিওফিলিক সেন্টার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশান বলা হবে, কারণ যোগ হওয়া মানে অ্যাডিশন। তাহলে এর মাধ্যমে এক্সপ্লেন করা যায় কি না, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান, কারণ হচ্ছে নিউক্লিওফাইল গিয়ে যোগ হচ্ছে, তাই তাকে বলা হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশান। ওকে, তাহলে এর মাধ্যমে এক্সপ্লেন করা যাচ্ছে নিউক্লিওফিলিক addition to C double bonded O group। ঠিক আছে, এটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, তাই না? এবার দেখো আমি তোমাদের রিঅ্যাক্টিভিটি নিয়ে একটু বলবো। লেট মি রেজ দিস থিং। তোমাদেরকে যদি একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয় যে রিঅ্যাক্টিভিটি টু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, RXN মানে রিয়াকশন, তাহলে তোমাদের যদি ওয়ার্ডারটা দিয়ে দেয় যে বললো একটা RC ডাবল বন্ডেড OH দিল একটা, আর ফর এক্সাম্পল, আচ্ছা ডেফিনিট আমি এক্সাম্পলই নিচ্ছি, তাহলে ধরে নাও এখানে আমি R না দিয়ে অন্য একটা ফাংশনাল গ্রুপই দিলাম, ধরে নাও এখানে দিল CH3, ঠিক আছে, CH3 দিল এখানে ফাংশনাল গ্রুপ। ওকে, অথবা ধরে নাও এখানটায় নেক্সট কমা দিয়ে বলল যে এখানে আছে CH3 C ডাবল বন্ডেড O এবং CH3, ঠিক আছে, এটা দিল। এইবার তোমাদেরকে এই দুটোর মধ্যে নিউক্লিওফিলিক যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে না, এটা হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, কারণ আগে দেখো প্রিভিয়াস তোমাদের নিউক্লিওফিলিক অ্যাডিশনের কথাই বলেছিলাম। ওকে, দেখো নিউক্লিওফিলিক অ্যাডিশনের কথা যদি আমি বলি, তাহলে সেখানে হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন, তার মানে আমি কি বললাম যে C ডাবল বন্ডেড O যখন হয় তখন এটা ডেল্টা প্লাস আর এটা ডেল্টা মাইনাস হয়, তাহলে অবশ্যই নিউক্লিওফাইল এখানে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ নেগেটিভ স্পেসিসটা। তার মানে এখানে বলছে যেহেতু যোগ হচ্ছে, তাই এটাকে বলছে অ্যাডিশন রিয়াকশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। ওকে, নিউক্লিওফাইলের অ্যাডিশন হচ্ছে। তাহলে এর অ্যান্সারটা কি হবে দেখো, পজ করে দিয়ে তোমরা একটু ভেবে নাও। দেখো এর অ্যাডিশনটা হবে রিঅ্যাক্টিভিটি অর্ডার, যদি আমি দেখি তাহলে এই রিঅ্যাক্টিভিটির অর্ডারটা সবসময় এটার বেশি হবে। কেন বেশি হবে দেখো, এই যে ফাংশনাল গ্রুপটা আমি আঁকছি ভালো করে দেখো, এই যে CH3 এর একটা প্লাস I এফেক্ট আছে বা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে, আর এখানটায় এদিকেও C ডাবল বন্ডেড O CH3 দুই দিকে দুটো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে। এইবার প্রথমটাতে কি হয়, এর একটা ডেল্টা পজিটিভ ক্যারেক্টার, এর ডেল্টা নেগেটিভ, এখানেও তাই হবে, ডেল্টা পজিটিভ আর এটা ডেল্টা নেগেটিভ ক্যারেক্টার। এবার এখানে যে পজিটিভ প্লাস I এফেক্টটা আছে সেটা এর ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেবে, কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন ডেন্সিটি কমাতে পারবে না। আর এখানে দেখো বোথ সাইডেই আছে, তাহলে প্লাস I এফেক্ট দ্বারা বোথ সাইড থেকেই ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেবে। তাহলে এখানে যদি ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেয় এই পয়েন্টটায়, তার মানে কি এটা এর ইলেকট্রোফিলিসিটি বা ইলেকট্রন ডেফিসিয়েন্সি যেটা থাকছে, ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা ঘাটতি যেটা, সেটা কি হবে, কমে যাবে, তাই না? তাহলে কমে গেলে নিউক্লিওফাইল যেটা নেগেটিভলি চার্জ সেটা তো অ্যাটাক করতে চাইবে না, কমে যাবে তার রেট। কিন্তু এখানে দেখো, এখানে কম্পারেটিভলি
ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কমাতে পারবে না, এবং ইলেকট্রন ডেফিসিয়েন্সি যদি না কমাতে পারে তাহলে নিউক্লিওফিলিক যে অ্যাডিশনটা হবে সেটা কি হবে, কম্পারেটিভলি বেটার হবে বা হায়ার রেটে হবে। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। ওকে, চলো নেক্সট চলে যাই। এবার দেখো তোমাদের প্রিপারেশন অফ অ্যালডিহাইডের মধ্যে প্রথম হচ্ছে যে ইম্পর্টেন্ট রিয়াকশান সেটা হচ্ছে রোজেনবার্গ রিয়াকশান। দেখো রোজেনবার্গ কথাটা যদি ভাঙো তাহলে এই রোজেনবার্গের মানে কিছু নেই, এটা হচ্ছে কার্ল রোজেনবার্গ নামের একজন সায়েন্টিস্ট আছে, তিনি অর্গানিক মানে কেমিস্ট্রি নিয়ে বিশাল এনলার্জ রিসার্চ করেছেন, তো তার নাম অনুসারেই নেমড অ্যাজ রোজেনবার্গ রিয়াকশান। ওকে, তো দেখো রিয়াকশানে কি আছে। দেখো রিয়াকশানে হচ্ছে একটা বেনজোইল ক্লোরাইড ইউজ করা হয়, লেটস সে বেনজিন এখানে, তাহলে বেনজোইল ক্লোরাইড হচ্ছে, তার সাথে সি ডাবল বন্ডেড ও থাকবে, এটা সি, এবং তার সাথে একটা সিএল যোগ থাকবে। এইবার এই কম্পাউন্ডটার নামই হচ্ছে বেনজোইল ক্লোরাইড। এর সাথে যদি আমি একটা রিয়েজেন্ট দিই সেটা কিসে কনভার্ট হবে, সেটা অ্যালডিহাইডে কনভার্ট হবে। অবভিয়াসলি এটা হচ্ছে অ্যালডিহাইডের প্রিপারেশন, তাহলে এটা হচ্ছে সি ডাবল বন্ডেড ও এবং এইচ তৈরি হচ্ছে, সিএইচও গ্রুপ তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে তোমরা মনে রাখবে কীভাবে। দেখো এটার প্রথমত নাম, এটার নাম কি, এটা হচ্ছে বেনজোইল ক্লোরাইড হচ্ছে এটার নাম, বেনজোইল ক্লোরাইড হচ্ছে এটার নাম। ঠিক আছে, এইবার এখানে যেটা তৈরি হলো সেটার নাম কি, সেটার নাম হচ্ছে বেনজালডিহাইড। দেখো এখনও কিন্তু আমি রিয়েজেন্ট বলিনি, তাহলে রিয়েজেন্ট যেটা হবে সেটাতে কি চেঞ্জ হচ্ছে সেটা আগে জানতে হবে, তাহলে রিয়েজেন্ট বুঝতে পারবে। দেখো এখানে সিএল আছে, তাই না, তাহলে এই সিএলটা রিপ্লেস করে তার জায়গায় একটা এইচ আনতে হবে, তবেই তো বেনজালডিহাইড তৈরি হবে, তাই না। তাহলে এই যদি এমনি এইচটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমার একটা এইচের সোর্স লাগবে, সেই এইচের সোর্সটা এইচ ইটসেলফ হাইড্রোজেন, তাই না, তাহলে হাইড্রোজেন লাগবে, এবং যখনই হাইড্রোজেন ইউজ করা হয় তখনই একটা ক্যাটালিস্ট ইউজ করা হয়, সেটা এখানে প্যালাডিয়াম ইউজ করা হয়। ওকে, এইবার প্যালাডিয়ামের সাথে যদি আমি শুধু হাইড্রোজেন বা নিকেলের সাথে যদি আমি হাইড্রোজেন ইউজ করতাম তাহলে কি হতো, ফার্দার এই কার্বনিল কার্বন বা এই যে বেনজিনের রিং আছে সেটাও হাইড্রোজেনেট হয়ে সেটা ডাবল বন্ড ভেঙে যেতে পারে। তার জন্য এখানে কি করা হয়, BaSO4 বা বেরিয়াম সালফেট ইউজ করা হয়, যেটাকে বলা হয় অনেক সময় কুইনোলিনও ইউজ করা হয়, PdBaSO4, অর্থাৎ BaSO4টা হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট বলা হয়, নেগেটিভ ক্যাটালিস্ট, অর্থাৎ রিয়াকশানটাকে এই যে এই স্টেপ বা স্পেসিফিক এই স্টেপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। তাহলে এটাই হচ্ছে তোমাদের রোজেনবার্গ রিয়াকশান। তাহলে মনে রাখার বিষয় কি, মনে রাখার বিষয় হচ্ছে তোমাদের বেনজোইল ক্লোরাইড বা COCl এর সিএলটাকে তোমাদের রিপ্লেস করে বেনজালডিহাইড অর্থাৎ এইচে কনভার্ট করতে হবে, এবং তার যে সোর্স সেটা ইটসেলফ হাইড্রোজেন, এবং হাইড্রোজেন ইউজ করলেই আমরা একটা মেটাল ক্যাটালিস্ট ইউজ করি। সেই মেটাল ক্যাটালিস্টটা কি, স্পেসিফিক্যালি একটা মেটাল ক্যাটালিস্ট ইউজ করি, সেই মেটাল ক্যাটালিস্টটা কি এখানে প্যালাডিয়াম, এবং BaSO4 তার সাথে ইউজ করা হয় অ্যাজ এ নেগেটিভ ক্যাটালিস্ট। ওকে, অর্থাৎ CHO গ্রুপেই সেটাকে রিয়াকশানটাকে স্টপ করবে। আশা করি বুঝে গেছো। ওকে, চলো নেক্সট দেখো, এরপরে তোমাদের যেটা রিয়াকশান আছে সেটাকে বলছে স্টিফেন্স রিয়াকশান। এখানেও সেম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সায়েন্টিস্ট নেম। তো তুমি ধরো রিয়াকশান করলে, তাহলে তোমার নাম যদি রাহুল হয় তাহলে তুমি কি নাম দিতে, তোমার নাম দিতে রাহুলস রিয়াকশান। এখানে রাহুলসও লেখেনি কেন, তাহলে নর্মালি রাহুল রিয়াকশান দিতে। তো তেমনই স্টিফেন আবিষ্কার করেছে, তার নাম দিয়ে দিয়েছি স্টিফেন রিয়াকশান। ওকে, আগেরটায় রোজেনবার্গ আবিষ্কার করেছিলেন, তার নাম দিয়ে দিয়েছিলেন রোজেনবার্গ রিয়াকশান। ওকে, চলো স্টিফেন রিয়াকশানে কি হয়, এখানে হচ্ছে একটা অ্যালকাইল নাইট্রাইল বা অ্যালকাইল সায়ানাইড ইউজ করা হয়। কি তৈরি করা হয়, দেখো ফরম্যাটটা লিখছি আমি, এটা হচ্ছে অ্যালকাইল নাইট্রাইল ইউজ করা হলো, তার সাথে কি, তার সাথে SnCl2 বা যেটা হচ্ছে টিনের ক্লোরাইড ইউজ করা হয়, SN মানে টিন, স্ট্যানাস, এবং তার সাথে কি তৈরি, অ্যাসিডিক মিডিয়াম অর্থাৎ HCl ইউজ করা হয়, এবং তার ফলে তৈরি হয় এই সব জিনিসগুলো আস্তে আস্তে তোমার ক্লিয়ার হয়ে যাবে, ইমিন তৈরি হয়। ইমিনটা কি সেটাও জানতে হবে,
এবং সেটা ফার্দার হাইড্রোলাইসিস করলে, হাইড্রোলাইসিস মানে ওয়াটার অ্যাসিডিক মিডিয়ামে দিয়ে সেটাকে বয়েল করা হয় এবং তার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড অর্থাৎ CH ডাবল বন্ডেড O তৈরি হয়। ওকে, এবার দেখো এটা কি, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। জেনারেল ফরম্যাট। এবার তোমাকে স্পেসিফিক এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমত আমি অ্যালকিল নাইট্রাইল বলেছি, তাহলে আমি অ্যালকিল নাইট্রাইলটা কি ইউজ করব, সেটা হচ্ছে একটা ধরে নাও RC ট্রিপল বন্ডেড N। ওকে, এবার দেখো SnCl2 অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটাই থাকবে, SnCl2 ইউজ করলাম আমি, তার সাথে আর কি ইউজ করব, তার সাথে আমি ইউজ করব HCl। ঠিক আছে, এবার HCl যদি আমি ইউজ করি তাহলে ইমিন তৈরি হবে। ইমিন কি, দেখো ইমিন হচ্ছে কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন, এর সাথে যদি একটা আমি H2NH যোগ করি, তার মানে কি, তার মানে দেখো এটা অ্যাকচুয়ালি NH3 কে আমি এইভাবে লিখেছি, H2NH আকারে লিখেছি। তাহলে দেখো এখান থেকে যেটা তৈরি হবে সেটা হবে কার্বন ডাবল বন্ডেড NH তৈরি হবে। ওকে, তো এই যে এটাকেই বলা হয় ইমিন বলা হয়। ওকে, দেখো এটা কি করে তৈরি হচ্ছে একটু অন্য কালি দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এইখানটায় যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা আর এই ওয়াটারের এই H2টা যোগ হয়েছে অ্যামোনিয়ার, এবং সেখান থেকে আলটিমেটলি H2O বেরিয়ে গেছে অর্থাৎ ডিহাইড্রেশন হয়েছে এবং তার ফলে যেটা তৈরি হয়েছে সেটাই ইমিন। ওকে, তাহলে এখানে ইমিন তৈরি হবে। তাহলে এখানে ইমিন যেহেতু তৈরি হচ্ছে তাহলে কি করে তৈরি হচ্ছে, RCH ডাবল বন্ডেড NH এটা তৈরি হচ্ছে, তাই না। এরপরে দেখো ফার্দার যদি আমি হাইড্রোলাইসিস করি এটাকে, H3O পজিটিভ মানে উপরের ফরম্যাটটাই আমি লিখছি, এই যে হাইড্রোলাইসিস স্টেপটা এটাই আমি লিখছি, তাহলে এখান থেকে কি তৈরি হবে, RCH ডাবল বন্ডেড O। ওকে, এবার দেখো এটাকে আমি একটু তোমাদের অ্যানালাইসিস করে বলে দিই। দেখো প্রথমত দেখো এই স্টেপের সাথে এই স্টেপের কি পার্থক্য, দেখো এই কার্বনে একটা H যোগ হয়েছে আর এই নাইট্রোজেনে একটা H যোগ হয়েছে, তাই না। তাহলে এখানে একটা H যোগ হয়েছে, এখানে একটা H যোগ হয়েছে, মানে অ্যাজ এ হোল H2 যোগ হয়েছে, তাহলে সেখান থেকে তৈরি হয়েছে ইমিন ফরমেশন হয়েছে। এটা তোমাদের ট্রিক্স আকারে মনে রাখতে পারো। ফার্দার হাইড্রোলাইসিস করলে দেখো এই বরাবর ভেঙে গিয়ে এখানে অক্সিজেন যোগ হয়েছে, ঠিক আছে, তাহলে কি হয়েছে, CHO হয়েছে, এটা হচ্ছে আলটিমেটলি একটা অ্যালডিহাইড তৈরি হয়েছে, ঠিক আছে। ওকে, এইবার দেখো এই ইমিন থেকে হাইড্রোলাইসিস করে এই স্টেপটার যদি মেকানিজম তোমাদের বলি আমি, তাহলে এই স্টেপটার মেকানিজমটা তোমরা একটু দেখে নাও কিভাবে হয়। দেখো এইখানটায় প্রথমত এখানে ধরে নাও RCH ডাবল বন্ডেড NH, ঠিক আছে, NH থাকলো। ওকে, এইবার আমি যখনই হাইড্রোলাইসিস করব তার মানে এখানে H প্লাস থাকবে অর্থাৎ একটা প্রোটন সোর্স থাকবে, একটা অ্যাসিড থাকবে লেটস সে HCl, আর থাকবে ওয়াটার। তাহলে এখানে কি হবে, এই যে লোন পেয়ারটা আছে সেটা একটা H প্লাস নেবে, ঠিক আছে, আর H2O যে মলিকিউলটা আছে সেই H2 মলিকিউলটা গিয়ে এখানে এই কার্বনে অ্যাটাক করবে আর এটা খুলে যাবে। ওকে, দেখো এটা নিয়ে কোনো চাপ নেওয়ার কারণে, এটা হচ্ছে এমনি একটু অ্যাডভান্স স্টাডি তোমাদের ভালো করে মনে থাকে। তাহলে এখানে আমি H2O-কে এইভাবে লিখব, H2 এর 3টে ভ্যালেন্সি হয়ে গেছে, তাহলে এখানে একটা প্লাস চার্জ আসবে, আর তার সাথে সাথে এটা কি হবে, এটা NH2-তে কনভার্ট হয়ে গেছে, কারণ হচ্ছে অলরেডি NH ছিল আর একটা H প্লাস যোগ হলো, তাহলে NH2-তে কনভার্ট হলো। ওকে, এবারে দেখো এইটা ফার্দার এই H প্লাসকে নিয়ে নেবে এবং এটা এখানে একটা ডাবল বন্ড ফরমেশন করবে আর এখান থেকে এটা খুলে যাবে, তাহলে কি তৈরি হচ্ছে কি না, RCH ডাবল বন্ডেড O বা যে অ্যালডিহাইডটা তোমার তৈরি হয়েছে এটা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝে গেলে, এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট স্টিফেন্স রিঅ্যাকশন। আচ্ছা, অল অ্যাবাউট নয়, এর একটা ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনটা তোমাদের জানতে হবে। দেখো প্রথমত এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। দেখো এইখানটায় অবধি রাখলাম আমি, ওকে, বুঝতে সুবিধা হবে তোমাদের।
দেখো প্রথমত এখানে যদি আমি অল্টারনেটিভ একটা কথা বলি, সেখানে হচ্ছে RCN এই ফাংশনাল গ্রুপটা কিসে কনভার্ট হবে, RCHO, এটাই আমার টার্গেট, তাই না? সেটাই তো হচ্ছে স্টিফেন রিঅ্যাকশনে। তাহলে এখানে কি তৈরি, এখানে কি ইউজ করা হয়, এখানে ইউজ করা হয় ALHIBU(2) এটাকে ইউজ করা হয়। এবার এটা কি তোমরা জিজ্ঞেস করবে, সেটা আমি সব বলে দেবো। এবং 2 নম্বরে হচ্ছে H2O অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট করা হচ্ছে। দেখো এইখানে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই রিয়েজেন্টটা কি। তোমাদের মনে রাখতে হবে এই রিয়েজেন্টটার অল্টারনেটিভ নামও আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সরি এটা বি দিয়ে শুরু নয়, ডাইবাল এইচ হচ্ছে এটার নাম। এটার নাম কি, এটার নাম হচ্ছে ডাইবাল এইচ, ডাইবাল এইচ, ঠিক আছে। DHS ক্যাপিটাল লিখলে DIBALH। ওকে, দেখো ডাই কথাটার অর্থ কি, ডাই কথাটা হচ্ছে ডাই আইসোবিউটাইল, ডাই আইসোবিউটাইল। আর AL থেকে আসছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, আর হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাই H, তাহলে এটার নাম হচ্ছে ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা এটার স্ট্রাকচার সম্বন্ধে একটু দেখাই, তাহলে এটার স্ট্রাকচার কেমন দেখো। এটা অ্যালুমিনিয়াম থাকবে, ওকে, তার সাথে কি থাকবে, এরকম একটা ফাংশনাল গ্রুপ থাকবে, এদিকেও একটা এরকম ফাংশনাল গ্রুপ থাকবে, ঠিক আছে। তাহলে এই ফাংশনাল গ্রুপ মানে কি, এই ফাংশনাল গ্রুপ মানে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এবং যতগুলো হাইড্রোজেন থাকার কথা ততগুলো হাইড্রোজেন থাকবে, CH3 থাকবে, এখানে CH3 থাকবে, এখানে H থাকবে, এখানে H2 থাকবে। তাহলে একইভাবে এদিকেও তাই থাকবে, তাহলে CH2 থাকবে, CH থাকবে, CH3 থাকবে, CH3 থাকবে, তাহলে এখানে থাকবে একটা হাইড্রোজেন, ঠিক আছে। দেখো এটা একটা প্রজাপতির মতো হয়ে গেছে। দেখো এখানটায় এই যে AL আর H এই দুটো মিলে কি তৈরি করেছে, অ্যালুমিনিয়াম হাইড্রাইড তৈরি করেছে। আর এই ডাই আইসোবিউটাইল গ্রুপটা কোনটা, এই যে গ্রুপ, এই গ্রুপটা আইসোবিউটাইল গ্রুপ। এবার দুটো আছে, এটা হচ্ছে কি গ্রুপ, এটা হচ্ছে আইসোবিউটাইল। কেন, কারণ হচ্ছে বিউটাইল মানে কি 4টে কার্বন, তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে কার্বনই আছে, তাহলে বিউটাইল গ্রুপ। তাহলে এটা হচ্ছে আইসোবিউটাইল এবং দুটো আছে বলে ডাই আইসোবিউটাইল। আর এখান থেকে নামটা আসছে কি অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাই একে একসাথে বলা হয় ডাইবাল এইচ, ঠিক আছে। এটা আমি এত এনলার্জড পড়ালাম কেন, কারণ যাতে তোমাদের রিজনটা মনে থাকে। এবং এই ডাইবাল এইচটা হচ্ছে এইচ এর সোর্স, হাইড্রোজেনের সোর্স, এবং হাইড্রোজেনের মাধ্যমে কি হচ্ছে, এটা রিডাকশন করছে, ঠিক আছে, রিডাকশন করছে। দেখো এই ডাইবাল এইচটাকে অনেক সময় তোমাদের এমনভাবে লিখে দেওয়া হয় যেটা অনেক সময় বুঝতে পারা যায় না, সেটা হচ্ছে ALH, তারপর ব্র্যাকেটে IBU, তারপরে এটা হোল টু দেওয়া হলো, এবং বাইরে অনেক সময় হোল টু দেওয়া হয়। এটা কেন দেওয়া হয় দেখো, তার কারণ হচ্ছে যখনই দুটো ইউনিট হয় তার মানে সেটা কি বলা হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইমার, তাই না? তো যখন এই ডাইমার ফরমেশন করবে তখন কিভাবে করবে দেখো, প্রথমত অ্যালুমিনিয়াম থাকছে, তার সাথে কি হচ্ছে একটা হাইড্রোজেন থাকছে, এবং আবার একটা অ্যালুমিনিয়াম, আর অ্যাবভ দ্য প্লেনে একটা হাইড্রোজেন, অ্যাবভ দ্য প্লেনে আর একটা অ্যালুমিনিয়ামের সাথে কানেক্টেড থাকছে, এবং এখানে ওই যে ডাইবাল এইচ যে ফাংশনাল গ্রুপের যে এটা থাকবে সেটা এইভাবে যুক্ত থাকবে, এদিকেও থাকবে তাই, এবং এদিকেও তাই থাকবে, ঠিক আছে। এবার দেখো এইখানটায় দেখো, তুমি যদি ইন্ডিভিজুয়ালি ভাবো তাহলে দেখো এখানে দেখতে পাবে এই অংশটুকু একটা ডাইবাল এইচ, তাই না, আর এই দিক থেকে এই অংশটুকু একটা ডাইবাল এইচ। তাহলে দুজনের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে একটা বন্ড ফরমেশন করছে, এবং সেটা হচ্ছে একটা ডাইমার। তাহলে যেভাবে লেখা থাকুক না কেন তাদের ফাংশন কিন্তু একই, এবং এই রিজেন্টটা স্টিফেন রিঅ্যাকশনের একটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, লেট মি ইরেজ দিস, যাতে করে তোমাদের এই স্টিফেন রিঅ্যাকশন পড়ার পর কোনো কিছু আর অন্য জায়গায় না পড়তে হয়, এবং এর বেশি দরকারও নেই। দেখো তোমাদের একটা কোয়েশ্চেন দিই আমি, ধরো বলা হলো এস্টার টু অ্যালডিহাইড তোমাদের
একটা সিনথেসিস নয় মানে কনভার্সন দিল। তাহলে তোমাদের এক্সাম্পল দিল, ধরো CH3 CH2 হোল 9 এবং তারপরে দিল C ডাবল বন্ডেড O এবং তার সাথে OC2H5। ওকে, তাহলে দেখো তোমাদের প্রথমে আমি স্টারের ফাংশনাল গ্রুপের কথা বলেছিলাম, আর C ডাবল বন্ডেড O এবং তার সাথে যদি OR ড্যাশড থাকে, তাহলে এই R ইজ নট ইকুয়াল টু R ড্যাশড হেয়ার, তার মানে এটা হচ্ছে R ড্যাশড আর এটা হচ্ছে R, ঠিক আছে। তাহলে এটা একটা স্টার ফাংশনাল গ্রুপ। তাহলে এখান থেকে স্টার থেকে তোমাদের ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইডে কনভার্ট হতে দিল। তাহলে লেটস সে আমি এই গ্রুপটাকে অন্য কালে দিয়ে দেখা, এই গ্রুপটাকে আমি R ধরলাম আর এটাকে আমি R ড্যাশড ধরলাম, তার মানে এখানে টোটাল OR ড্যাশড আছে। ওকে, তাহলে এইটাকে আমি যদি অ্যালডিহাইডে কনভার্ট করি, তাহলে R C ডাবল বন্ডেড O H এ কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে কি রিএজেন্ট ইউজ হবে, সেই রিএজেন্ট ইউজ হবে যেটা আমি এক্ষুনি বললাম, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডাইবাল H ইউজ করতে হবে, অর্থাৎ ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এবং 2 নম্বরে তুমি ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করো, তাহলে এই ফাংশনাল গ্রুপটাই তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এক স্টেপে 1 স্টেপ কনভার্সনও বলতে পারো এটাকে, 1 স্টেপ কনভার্সন। ওকে, 1 স্টেপ কনভার্সন হিসেবে তুমি এটাকে দেখতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমার স্টিফেন রিঅ্যাকশনের যাবতীয় কথা। থ্যাংক ইউ ভেরি মাচ।